নমস্কার, শুভ সন্ধ্যার স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বিভিন্ন রাজনৈতিক দলের স্নায়ুর চাপের মধ্যে সমগ্র দেশের সাথে রাজ্যেও দুটি লোকসভা আসনের ভোট গণনা মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে। রাজধানীর উমাকান্ত কাউন্টিং হলে ১৪টি বিধানসভা এলাকার ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গণনাকে সামনে রেখে ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। সোমবার উমাকান্ত স্কুলের কাউন্টিং হল পরিদর্শন করেন কাউন্টিং পর্যবেক্ষক বিবেক ভীমনোয়ার এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। ভোট গণনা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার জানান, ভোট গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যানবাহন এবং সাধারণ জনগণকে প্রবেশ করতে দেওয়া হবে না। কাউন্টিং হলের অভ্যন্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ, বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। উমাকান্ত কাউন্টিং হলে ১৪টি বিধানসভা এলাকার ভোট গণনার পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও অনুষ্ঠিত হবে। प्रिपरेशन कैसा है, आपके यहाँ संतुष्ट है सारे प्रिपरेशन से? कल सुबह 8 बजे से लोकसभा 2024 के लिए मतगणना शुरू होगी, जिसमें जो सबसे बड़ा सेंटर है स्टेट में उमाकांता अकेडमी, जिसमें 14 असेंबली सेगमेंट है, इसमें भी कल ही मतगणना शुरू होगी। और जो भी तैयारियां हैं मतगणना से रिलेटेड, जैसे काउंटिंग स्टाफ या पोलिंग काउंटिंग एजेंट अथवा जो भी इंफ्रास्ट्रक्चर रिलेटेड तैयारियां हैं वो कंप्लीट हो गई हैं। डिफरेंट असेंबली सेगमेंट में लगभग 8 से लेके और 14 तक काउंटिंग टेबल रहेंगे। साथ के साथ साथ जो पोस्टल बैलेट के काउंटिंग टेबल हैं वो लगभग 28 होंगे, और ईडीबीपीएस के लिए जो हमारा स्कैनिंग का माध्यम है वो 15 टेबल्स के थ्रू किया जाएगा। মঙ্গলবার সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের ৫৯ জেলার জেলা সদর কৈলাসহরেও লোকসভা ভোটের গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ৫৯ জেলায় ভোট গণনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন। সোমবার অর্থাৎ ৩রা জুন সন্ধ্যা ৬টা থেকে ৫ই জুন সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ৫ জনের অধিক জমায়েত হতে পারবে না। বাইক এবং কোনো অস্ত্র নিয়ে ২০০ মিটারের মধ্যে আসতে পারবে না। পাশাপাশি কোনো স্লোগান দেওয়া যাবে না। গণনা কেন্দ্রের বাইরে ৩ দিকে থাকবে ব্যারিকেড। গোটা জেলায় সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ যাতে পরিস্থিতি অশান্তিকর করে তুলতে না পারে তার জন্য মোতায়েন থাকবে গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে নিরাপত্তা কর্মী। সোমবার দুপুরে ৫৯ জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান ৫৯ জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দিলীপ কুমার চাকমা আরও জানান, কৈলাসহরে আরকেআই স্কুলের ৫৯ জেলার অধীনে থাকা ৫০ পাবিয়াছড়া, ৫১ ফটিকরায়, ৫২ চণ্ডীপুর এবং ৫৩ কৈলাসহর সহ এই ৪টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো রয়েছে। আরকেআই স্কুলের ৪টি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে স্ট্রং রুমে রাখা রয়েছে। ৪ঠাই জুন আলাদা আলাদাভাবে একই সাথে সকাল ৮টা থেকে গণনা শুরু হবে এবং প্রতি রাউন্ডে ১৩টি টেবিল থাকবে বলেও জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা। সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ৫৯ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমাগ্নি চক্রবর্তী। টোটাল 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে, আপনারা সকলে জানেন। 50 পাবিয়াছড়া এসসি, 51 ফটিকরা এসসি, 52 চণ্ডীপুর জেনারেল অ্যান্ড 53 কৈলাসহর জেনারেল। এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে পোল্ড ইভিএম, ওটা আরকেআই কৈলাসহরে কড়া নিরাপত্তার মধ্যে মজুদ আছে। তো সেখানে এই 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ওই একই স্থানে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে এবং 4টি কাউন্টিং হলের দায়িত্বে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা। 2 জন অবজারভার অলরেডি পৌঁছে গেছেন গতকালকে। দুটো কনস্টিটিউয়েন্সি ওনাদেরকে দেওয়া হয়েছে। 51-এর জন্য একজন এবং 52-53-র জন্য একজন। আগামীকালকে সকাল 8টা থেকেই এই ভোট গণনা পর্ব শুরু হবে। তার জন্য প্রতিটি সাব ডিভিশনের জন্য
30 জন কাউন্টিং সুপারভাইজার, 30 জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং 30 জন মাইক্রো অবজারভারের নিয়োগ করা হয়েছে। তার মানে দুটো সাব ডিভিশনের জন্য 60 কাউন্টিং সুপারভাইজার, 60 কাউন্টিং অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড 60 মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি। প্রতিটি কাউন্টিং হলে 12টা করে টেবিল থাকবে এবং একটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিল, অর্থাৎ 12+1 13 টেবিলস, যেখানে আমাদের এই গণনা করা সম্পন্ন হবে। যারা কাউন্টিং সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট অলসো মাইক্রো অবজারভার, খোয়াই মহকুমা শাসক কার্যালয় স্থিত কাউন্টিং হল এবং স্ট্রং রুম পরিদর্শন করলেন খোয়াই মহকুমা কাউন্টিং অবজারভার এস মথুরাম থাগি। এদিন সকালে মহকুমা শাসক কার্যালয়ে এসে খোয়াইয়ের মহকুমা শাসক AR ও মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক কেশব করকে সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন কাউন্টিং হলের বিভিন্ন দিক। The counting center for the arrangement. To my knowledge, everything is done as per the rules. I'm just making a supervision check. Thank you. নরেন্দ্র মোদীর বিকল্প নেই, দেশের জন্য নরেন্দ্র মোদী প্রয়োজন। এই রাজ্যে পা রেখে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিকে রাজ্যে পা রেখে প্রদ্যুৎ কিশোর দেববর্মন শান্তি সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানান রাজ্যবাসীর কাছে। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু লোকসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে সোমবার রাজ্য এলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি ত্রিপুরার ভোট সমাপ্ত হওয়ার পর উড়িষ্যা সহ দেশের বিভিন্ন রাজ্যে ভোট প্রচারে যান। সেসব রাজ্যে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে ঝড়ু প্রচার করেন। তবে সোমবার দুপুরে বিমানে তিনি রাজ্যে আসেন। রাজ্যে পৌঁছানোর পর এমবিবি বিমান বন্দরে তাঁর অনুগামীরা তাঁকে স্বাগত জানায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, দেশের নরেন্দ্র মোদীর বিকল্প নেই, দেশের জন্য নরেন্দ্র মোদীর প্রয়োজন। তিনি আরও বলেন, দল তাঁকে উড়িষ্যা রাজ্যের লোকসভা নির্বাচনে তাঁকে দায়িত্ব দিয়েছে, সেখানে তিনি দলের হয়ে কাজ করেছেন। উড়িষ্যার যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি, তাই উড়িষ্যার মানুষ অসন্তুষ্ট। সে নিরিখে উড়িষ্যার মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের যথেষ্ট আস্থা রয়েছে বলে দাবি করেন তিনি। देश में मोदी का विकल्प कुछ नहीं है और जनता ये जानती है और मोदी देश की ज़रूरत है, मोदी देश का ज़रूरत है, हमारे ज़रूरत नहीं है। और बाकी सब उड़ीसा का जो मैंने उड़ीसा में पार्टी ने दायित्व दिया था, काम किया। उड़ीसा में बीजेपी का सरकार भी स्टेट गवर्नमेंट में बनेगा और हाईएस्ट सीट बीजेपी का वहाँ से आने वाले 17 के नीचे तो नहीं आने वाले। मेरा जितना असेसमेंट है, मैंने काम किया। और उड़ीसा में 25 साल से की सरकार चले, जिस तरीके से उड़ीसा में माइंस, मिनरल्स एंड एवरीथिंग इज देयर, बट नवीन पटनायक के नेतृत्व में उड़ीसा को जिस तरीके से डेवलप करना था उसके आसपास की कुछ भी नहीं थी। इसलिए उड़ीसा की जनता में जहाँ तक देखा है तो लोगों के अंदर बहुत नाराजगी थी। लोग समझते हैं तो उड़ीसा को सब कुछ रहने के बावजूद भी उड़ीसा से लोग जाके गुजरात में लेबर पे काम करना पड़ता है, तो उसका रिएक्शन ज़रूर आएगा। और मैंने जिस तरीके से मोदी जी के प्रति लोगों का विश्वास, चाहे तो ट्राइबल बेल्ट में हो, नॉन ट्राइबल बेल्ट हो, SC बेल्ट हो, एवरीवेयर, कोस्टल बेल्ट हो, चाहे हिल बेल्ट हो, एवरीवेयर मैंने देखा। तो स्वाभाविक तौर पर उड़ीसा में मैं आशा करता हूँ भारतीय जनता पार्टी का एक संपर्क सरकार। এদিকে এদিন দুপুরে রাজ্যে বিমানবন্দরে পা রাখলেন ত্রিপুরা মথার সুপ্রিমো তথা পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার ভাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত, তবে যা ফলাফলই হবে দেশকে আগে নিয়ে যেতে হবে। এবং তিনি বলেন, ত্রিপুরায় কোনো অশান্তি না করার জন্য শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনা সম্পন্ন হয় তার জন্য তিনি রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। लेट द रिजल्ट कम आउट, जब रिजल्ट आ जाएगा उसी के बाद मैं कुछ बोलूँगा। अभी 3 बजने वाला है, अगले 24 घंटे से भी पहले मालूम पड़ जाएगा क्या रिजल्ट आएगा। वेट कर लीजिए, आप कितने दिन तक वेट किया और एक 10-15 घंटा वेट करने में क्या पड़ेगा। जो भी रिजल्ट आएगा देश को आगे चलना है, डेमोक्रेसी है। और मैं सबको विश करता हूँ, हमारे ओपोनेंट्स को भी विश करता हूँ, हमारे सहयोगी दल को भी विश करता हूँ कि जो भी हो त्रिपुरा में रिजल्ट जो भी हो, वायलेंस नहीं होना चाहिए,
क्योंकि भाई भाई को नहीं मानना चाहिए पॉलिटिक्स के नाम में, बस यही मेरा। তবে ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সবকটি রাজনৈতিক দল স্নায়ুর চাপের মধ্যে রয়েছে। শ্যামবন টিভি। সোমবার অপু পালকে হেনস্থার সাথে যুক্ত আইনজীবীর শাস্তির দাবিতে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ইঞ্জিনিয়ার্স ফোরাম ত্রিপুরা। তাদের অভিযোগ, পুলিশ অভিযুক্ত আইনজীবীকে গ্রেপ্তার করেনি। জনৈক ইঞ্জিনিয়ার, ওনাকে কতিপয় আইনজীবী শারীরিকভাবে নিগৃহীত করে 29 তারিখ। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে। আজকে 3 তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আপনারা জানেন আইন সবার জন্য সমান, ছোট বড় এখানে নেই। ট্রাফিক প্রশাসনের কুম্ভ নিদ্রায় আগরতলা শহরের ভিআইপি রোডে বাড়ছে যান দুর্ঘটনা। অস্বাভাবিক গতিতে ছুটছে দুরন্ত বাইক। হেলমেটবিহীন যুবকদের বাইক চালানোর রোমহর্ষকর ঘটনা প্রত্যক্ষ করেও হুঁশ ফিরছে না ট্রাফিক প্রশাসন এবং এনসিসি থানার পুলিশের। সোমবার দুপুরে গোর্খা বস্তি এলাকায় এক দুরন্ত বাইকের কারণে দুর্ঘটনায় পড়ল পিডব্লিউডির ডিডব্লিউএস এর এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি। গাড়ির ভেতরে থাকা আধিকারিক রাজীব মজুমদার জানান, বোলেরো গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী বাইক এসে এই বোলেরো গাড়ির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইক চালক। তারপর খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে। পুলিশ এসে বাইকটি আটক করে আধিকারিক রাজীব মজুমদার জানান, বাইকটি দ্রুত গতিতে না থাকলে আজকে এই ঘটনা সংঘটিত হতো না। বোলেরো গাড়ির নম্বর TR01K2142। অপরদিকে হাইকোর্ট সংলগ্ন এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে বলে দাবি গাড়ি চালকের। ইকো গাড়িটির নম্বর TR01AW0741। গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। আমি অফিসের কাছে সবেতে যাইতেছি, আমার গাড়ি আগে থেকেই হর্ন দিয়ে আইতেছে। হঠাৎ করে এই বাইকে এই জায়গা লাগাইছে, প্রচণ্ড স্পিডে লাগাইছে। আর আমি তো সামনে বেশি দেখি না, জেনারেলি পিছিয়ে বলি তো আমার খারাপ। আমি একটা অফিসের কাছে সবেতে যাইতেছি, মানে প্রায় সময় দেখা যায় মানে বাইক দিয়ে মানে খুব স্পিডে সম্বন্ধে আমার মনে হয় তারা সচেতন হওয়া উচিত। কারণ আমি নিজেও পার্সোনাল যখন বাইরে হই, হয়তো আমি কারোর ওভারটেক করি না, আমি যাইতেছি একটু ফাঁক পাইলেই বাইক একটা এটা রিয়েলি টেরিবল। আর ট্রাফিক দপ্তরে কী বলবেন? না দেখেন, সমস্ত কিছু ট্রাফিক দপ্তর নিজেরা সেন্সিটিভ শুনেছি। আমি সব জায়গাতে পুলিশ লাগাতে পারে, কিন্তু আমার প্রত্যেক মানুষের পিছনে একজন পুলিশ লাগানো, এটা কোনো কথা না। যুব সমাজটাই এরকম ভাবে, হ্যাঁ, যুব সমাজে কি বলবেন? যুব সমাজের কোনো নিজেরা সচেতন হইতো, নিজেরা যাতে বুঝে যে অ্যাক্সিডেন্ট হলে আমারও ক্ষতি আরেকজনের এবং আমারও প্রাণের একটা ব্যাপার আছে। আমরা যারা হেলমেট কীভাবে হয়েছে এটা স্টিয়ারিং জায়গার মধ্যে বুঝছে স্টিয়ারিং। আচ্ছা, দুইটা গিয়ে কোনখানে পড়ছে? কোনখানে এটা যাওয়া আগরতলা যাওয়া ছিল। আচ্ছা, তো স্টিয়ারিং যখন জায়গা ঘুরে এমনি তাড়াইতেছে, হালকা ব্রেক চাপা দেওয়াতে জায়গা ঘুরে আছে। প্যাসেঞ্জার আসলো না, ছিল না। আপনার গাড়ি? আমি একটা বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকে সোমবার সকালে রাজধানীর ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার বাসিন্দা দেবব্রত মোদকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে আগুনের আংশিক পুড়ে যায় একটি বই খাতার দোকান ও একটি প্যাথোলজি। বাড়ির মালিক দেবব্রত মোদকের ছেলে জানান, তারা বাড়ির দ্বিতলে থাকেন। নিচতলায় রয়েছে একটি বই খাতার দোকান এবং একটি প্যাথোলজি।
এদিন সকালে তার মা গ্রাউন্ড ফ্লোরে আসার পর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন চিৎকার করে এলাকাবাসী বলে ঘরে আগুন লেগেছে। সাথে সাথে দ্বিতলে গিয়ে ছেলেকে এ বিষয়ে জানান। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। এক এক করে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বই খাতার দোকান এবং প্যাথোলজি আগুনে আংশিক পুড়ে যায়। সংবাদ দেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আসলাম তো আমার মা আমরা উপরে থাকি, নিচে আয়া বসে যে নিচে ধোয়া বেরিতেছে, তো আমি পিছনে গেলাম। ওইটা অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এর ঘর থেকে ধোয়া বেরিতেছে। ওখানে তো ফায়ার সার্ভিসে ফোন করছি, এরা আইসে, তখন অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। কিসের দোকান? এরা ওই বাচ্চারা কাগজ কলম এগুলো রং তুলির দোকান। কি মনে হইতেছে, কি ধারণা, মানে কীভাবে লাগছে আগুনটা? কোনো দরজা তো বন্ধ, আমি সামনে কেমনে কম আমরা আগুনের ইয়ে দেখে সেটা ভিতরে গেছি। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন আনুমানিক? কিছু বোঝাতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, এটাও কিছু নাই। আমার কাছে কল আছে আগরতলা ফায়ার সার্ভিস সার্ভিস থেকে, একটা ফায়ার করেছি ধলেশ্বরে। আমি সঙ্গে সঙ্গে আইসি বলে দেখি ধোয়া ফায়ার আছে। আমরা জল দেখা আগুন লাইছি। পরে তখন দেখলাম যে আমার বক্তব্য যে এটা ইলেকট্রিক ফায়ার, মানে ইলেকট্রিক শর্ট সার্কিট। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা ওখানে তার থেকে তার লোক যোগাযোগ হইতেছে না, সব কিছু এরকম মনে হয় সেটা বলতে। কিসের দোকান আছে? এটা কাগজ কলম বই খাতা এরকম আছে। একটা ছোট্ট ফার্মেসি আছে সামনে। মালিকের নাম জানা গেছে? মালিকের নাম তো এই দোকানে ভিটের মালিকের নাম হচ্ছে শিপ্রাপনি। আর ভাড়াটিয়া যে থাকে ভ্যানটার যে নিচে হচ্ছে প্রসেনজিৎ দাস। গত 1 জুন রাতের বেলা আগরতলা সরকারি মেডিকেল কলেজের ছাত্র দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়। জিবি হাসপাতালে বাইক পার্কিং করার সময় কয়েকজন যুবকের সাথে বাকবিতণ্ডাকে ঘিরে ছাত্রের সাথে এই ঘটনাটি সংঘটিত হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে আহত ছাত্র। এই ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে আগরতলা সরকারি মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে সামিল হয় কলেজের পাঠরত ছাত্রছাত্রীরা। তারা জানান, এভাবে যদি রাজ্যের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা আক্রান্ত হয় তাহলে আগামী দিনে তারা পরিষেবা দিতে পারবে না। তাই তাদের নিরাপত্তার দাবি তুলে অভিযুক্ত 3 থেকে 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। পাশাপাশি আরও বলেন, গোটা ঘটনা চিঠি দিয়ে এমএস এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানানো হয়েছে। তারা আশ্বস্ত করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আন্দোলন আজকে আমাদের একজন ফেলো ডক্টর কলিগ, যার নাম নিখিল, উনি রেডিও ডায়াগনোস্টিক 3rd ইয়ার পিজি। ওনাকে রাত 11টার সময় 1 তারিখ ওনার উপরে হামলা করা হয়। কিছু লোকাল মিলে ওনার উপরে ড্রিঙ্ক করে ওনাকে হামলা করে 1 তারিখ রাত্র 11টার সময়। উনি গুরুতরভাবে ইনজিউর্ড হন এবং এখন ট্রমা সেন্টারের রেড জোনে অ্যাডমিট আছেন। তো আমাদের প্রোটেস্ট এই জন্য যে আমরা চাই আমাদের অথরিটি থেকে বা আমাদের সিনিয়র্স অথরিটি যেই আছে তাদের থেকে আমরা কাজ করবো, দিনরাত কাজ করছি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যাতে আমরা একটা প্রোটেকশন পাই বা যাতে আমরা একটা অ্যাসুরেন্স পাই যে না, যদি কোনো বিপদ আসে, আপত্তি আসে আমাদের উপরে, যাতে আমরা কোনো সময় কোনো কিছু না ঠেকে যাই, মানে আমরা যাতে না ইনজিওর্ড হই বা না এরকম। যদি আমাদেরই ইনজিওরি হয়, আমাদেরই বা কোনো ক্ষতি হয়, কোনো পেশেন্টকে আর দিতে পারবো না সেভাবে। আর একটা জিনিস হচ্ছে যে এরকম আমরা 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 পড়াশোনা করেছি, ডক্টর হচ্ছি, বা যারা পড়াশোনা করছে ডক্টর হচ্ছেন, ওরা হয়তো ওদের জুনিয়র্স আছে, ওদেরকে দেখেও বলবে যে মেডিকেল প্রফেশন আসলে, কিন্তু এসব যদি দেখে ওরা আসতে চাবে না। আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রোটেস্ট নাথিং এগেইনস্ট দ্য কলেজ, নাথিং এগেইনস্ট দ্য সিস্টেম। জাস্ট আমরা এতটুকুই চাই যে আমাদের অ্যাসুরেন্স যে নেক্সট টাইম থেকে যাতে আজকে নিখিলের সাথে হচ্ছে, কালকে আমার সাথে হতে পারে, পরশুদিন ওর সাথে হতে পারে, যাতে নেক্সট টাইম থেকে জুনিয়র ডক্টরস আর এনি সিনিয়র ডক্টরস আছে ওদের সাথে যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না। সে বিষয়ে আপনাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছে উনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের? ওনাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার, প্রিন্সিপাল স্যারকে আমরা চিঠিপত্র দিয়েছি। ওনারা বলেছেন যে ওনারা হার্ড স্টেপ নেবেন এবং আমরা ওটার জন্য ওয়েট করছি যে ওনারা কি নেক্সট কোনো ইনফরমেশন দেবেন।
প্রতিটি বিদ্যালয়ে উপযুক্ত লাইব্রেরি চালু করা, ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা সহ 8 দফা দাবিতে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি ত্রিপুরা শাখার পক্ষ থেকে সোমবার বিদ্যালয় শিক্ষা আধিকারিকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার আগে শিক্ষা দপ্তরের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস। জানান, রাজ্যে 4000-এর অধিক বিদ্যালয় রয়েছে, অধিকাংশ স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, পাশাপাশি পরিকাঠামোর অভাব রয়েছে। সে জায়গায় শুধুমাত্র 125টি বিদ্যালয় বিদ্যাজ্যোতির প্রকল্পের নামে উন্নয়ন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা পুরোপুরি অবৈজ্ঞানিক ও অনৈতিক, যার ফলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা খারাপ ফলাফল করেছে। তাই সরকারের এই প্রকল্প বাতিল করে পরিকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আরও জানান, স্কুলগুলোতে যাতে স্থায়ীভাবে শিক্ষা নিয়োগ করা হয়, কারণ বিদ্যাজ্যোতির প্রকল্পের নামে মানুষকে বোকা বানানো হচ্ছে। এটি সম্পূর্ণভাবে একটি ধোঁকাবাজ প্রকল্প বলে জানান অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার সম্পাদক অসিত দাস। অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট 8 দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দিতে যাচ্ছে। আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্য সরকার 125টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে, যেখানে 4200-এরও বেশি বিদ্যালয় রয়েছে ত্রিপুরা রাজ্যে, এবং প্রতিটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে এবং পরিকাঠামো অভাব রয়েছে। সেই জায়গায় শুধু 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলের প্রকল্পের নামে উন্নয়ন করার যে পরিকল্পনা নিয়েছে, এটা আমরা মনে করি খুবই অবৈজ্ঞানিক এবং অনৈতিক, এবং যে উন্নয়নের কথা বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে তার রেজাল্ট বা রাজ্যবাসীর কাছে একদম পরিষ্কার। রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে খুব খারাপ করেছে। তো আমাদের দাবি, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে। আগামী 5 জুন জেবি স্কুল অব ফাইন আর্টসের আয়োজন করা হবে। 3 দিন ব্যাপী রামায়ণ শীর্ষক চিত্র, ভাস্কর্য এবং ক্রাফটের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী আগরতলার বনমালীপুর স্থিত নজরুল কলাক্ষেত্রের ললিত কলা একাডেমি গ্যালারিতে করা হবে। 21টির বেশি শিল্পকর্ম থাকবে এই প্রদর্শনীতে। স্কুলের ছাত্রছাত্রীরা রামায়ণের গল্পের অনুকরণে তাদের নিজস্ব প্রতিভা ফুটিয়ে তুলছে তাদের শিল্পকর্মে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী কাঠিয়া বাবা মহারাজ সদানন্দ দাস। সভায় সভাপতিত্ব করবেন সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ চট্টোপাধ্যায়। প্রদর্শনী শুভ উদ্বোধন হবে 5 জুন। এতে সকলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান অধ্যক্ষা কৃষ্ণা রায়। আগরতলা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ বিষয়ে অবগত করেন তিনি। জেবি স্কুল অফ ফাইন আর্টসের যে ছাত্রছাত্রীরা যারা আছে ওদের নিয়ে আমরা একটা আর্ট এক্সিবিশন, যেটা আমরা টাইটেল দিয়েছি রামায়ণ। স্টুডেন্টরা 100 জনের উপরে স্টুডেন্টরা এখানে রামায়ণের উপর বেস করে ছবি এঁকেছে, যেটা আমাদের 5 জুন বিকেল 6:30টায় ললিত কলা একাডেমি আর্ট গ্যালারিতে আমাদের ইনোগ্রেশন প্রোগ্রাম। সেখানে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি আশ্রমের সদানন্দ দাস কাঠিয়া বাবাজি মহারাজ থাকছেন উদ্বোধক হিসাবে, থাকছেন আমাদের হায়ার এডুকেশনের ডাইরেক্টর শ্রী এনসি শর্মা স্যার, বিশেষ অতিথি হিসেবে থাকছেন শ্রী সুমন মজুমদার চিত্রশিল্পী ও ললিত কলা একাডেমির সদস্য। সম্মাননীয় অতিথি হিসেবে থাকছেন এই রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী হরেকৃষ্ণ পাল মহাশয়। উক্ত সভায় সভাপতিত্ব করবেন সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য। তো আমাদের এই অনুষ্ঠানটা চলবে 3 দিন, 5, 6, 7। প্রত্যেক দিন 4টা থেকে রাত্র 8টা অবধি আমাদের প্রদর্শনীশালা খোলা থাকবে, যেখানে আমরা পেন্টিং, স্কাল্পচার এবং ক্রাফট নিয়ে আমরা এই এক্সিবিশনটা করছি। আমরা আমাদের প্রেস মিডিয়া এবং সবার মাধ্যমে আমরা গণমাধ্যমে আমরা সবাই কাছে অনুরোধ জানাই।
বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ে গণনা কেন্দ্র পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা। প্রার্থী আশিস কুমার সাহা মহকুমা শাসক তথা সহকারী রিটার্নিং অফিসার রাকেশ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেন। ৪ জুন অর্থাৎ মঙ্গলবার দেশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। কমলাসাগর, চরিলাম এবং বিশালগড় বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ে গণনা কেন্দ্রে। প্রার্থী আশিস কুমার সাহা জানিয়েছেন, সরকারি রিটার্নিং অফিসার আশ্বস্ত করেছেন সুষ্ঠুভাবে গণনা পর্ব সম্পূর্ণ হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে। গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম, সেগুলি একটু পরিদর্শন করা। যদিও স্ট্রং রুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় ৪৪ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন। আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফ্যাসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা আমার সাথে আছে। আমি এআরওর সঙ্গেও কথা বললাম, উনি আমাকে আশ্বস্ত করলেন। স্বামী বাড়িতে ফিরতে দেরি হওয়ায় প্রতিদিন স্বামীকে মারধর করত স্ত্রী, কিন্তু রবিবার রাতে স্বামী বাড়ি না ফেরায় আত্মহত্যার পথ বেছে নিল তরুণী গৃহবধূ। ঘটনা রাজধানীর শিবনগর এলাকায়। গৃহবধূর বাড়ি বাংলাদেশ। গৃহবধূর নাম পায়েল বণিক, বয়স 21 বছর এবং মৃত গৃহবধূর স্বামীর নাম অমিত বণিক। মৃত গৃহবধূর স্বামী অমিত বণিকের কাছ থেকে জানা যায়, দীর্ঘ 10 বছর ধরে সাহা বাড়িতে ভাড়া রয়েছেন। গত 6 বছর আগে সে বিয়ে করেছিল পায়েলকে। তাদের 1.5 বছরের একটি শিশু সন্তানও রয়েছে। প্রতিদিন বাড়িতে ফিরতে অমিতের দেরি হতো বলে স্ত্রী তাকে মারধর করত। রবিবার অমিত বাড়িতে ফেরেনি। সোমবার সকালে বাড়ি ফিরে দেখে ঘরের দরজায় বসে তার শিশুটি কাঁদছে। ঘরে প্রবেশ করে দেখে স্ত্রীর ঝুলন্ত দেহ। তবে অমিতের বক্তব্য, তার স্ত্রীর বাপের বাড়ি বিশালগড়ে, কিন্তু বাড়ির অন্য ভাড়াটিয়া জানান গৃহবধূ পায়েলের বাড়ি বাংলাদেশ। তবে আত্মহত্যা নাকি খুন সেটা কেউ বুঝে উঠতে পারছে না, কারণ বাড়ির অন্যান্য ভাড়াটিয়ার সাথে তাদের তেমন মেলবন্ধন ছিল না। সোমবার সকালে অমিত যখন তার সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়, তখনও সে বাড়ির মালিক এবং অন্যান্য ভাড়াটিয়াকে কিছু জানায়নি। তবে পারিবারিক ঝামেলা চলত সেটা স্বীকার করেছেন বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। আমি কালকে তো আমি বাড়িতে আসি না, একটা বাড়ি বাড়িছি ওর বলি আমি আইলেসে গেছি মানে আমার দাদার সাথে আর কি গেছি। পরে আয়া দিই আমার ভাই চাই না কামতাছে। পরে আমি লইয়া তারপরে রাত্রেবেলা কয়টার সময় আইছেন? আমি রাত্রেবেলা আইছি, সকালবেলা আইছি। কি কারণে আইছেন? আমি আইলেসে ছিলাম, মানে একজনের রোগী নিয়ে আসলাম। যদি আইলেসে খবর নেন, খবর বিএম থেকে আইলেস করছি, ট্রান্সফার করছি। এই বিষয়ে আপনার মিসেজে জানাইছেন নিজে রাত্রেবেলা বাড়ি? হ্যাঁ কয়ে দিয়েছেন যে আমার একটা লোক আইছে, আমার এমন এমন কিছু। আজকে সকালে কি দেখছেন? সকালে দেখছি লাগানো। দরজা কি খোলা ছিল না ভিতরে? না, দরজা খোলা। বাচ্চাটা এনো কইলাম না, একান্ত আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1 বছর 1.5 মাস। এই হঠাৎ করে এরকম আত্মহত্যার সিদ্ধান্ত কি কারণে? এটা আমি কি তা বলবো? পারিবারিক কোনো সমস্যা? পারিবারিক সমস্যা আমি মানে আমি একটু লেট করে আইলুই, হ্যাঁ উশৃঙ্খল করতো, মানে মায়া আমি নি কোনো ইয়ে করি এই সেই, মানে আমার হাত দেন মানে কাটটা পিটটা লাইতো। এটা কি আপনার মেসেজই করতো? হ্যাঁ দেখেন। ওর দাবিটা কি আছে? ওর দাবিটা আসলো যে আমি ঘরে বইয়ে থাকতাম, মানে কোনো কাজ টাজ করতাম না, মানে ঘরে বইয়ে হের পিছিয়ে থাকতাম। আপনি কি করেন এমনিতে? আমি স্টাফ জুয়েলারি। আমি তো কিছু কইতেই পারি না, কেন আমরা কেউ কইতে, আমি না খালি বাড়ির কেউই জানে না। সকালবেলা এখানে আমি দেখছি হঠাৎ করে ঘর খুলছি, দরজা হ্যাঁ ছেলেটারে লইয়া স্পিডে বেরিয়ে যাইতেছে। কয়টার সময় বেরিয়েছি? তখন অনুমানিক 7টা থেকে 7:30টার ভিতরে এরকমই ওই করে। তো আমি তোমার ঘর দরজাটা ঝাড়ু দিই, এই টাইমে এসে এই ঘটনা দিলে এতটুকুই দেখছি। আমি স্নান করতে গেছি, তখন ওই আমার মালিকের যে আরেকজন কর্মচারী আছে, হ্যাঁ আমারে কইছে যে তোমরা ভাড়াটিয়া বলে কেউ একজন মারা গেছে, এই ফাঁসি দিছে। আমি তো জানি না, তখন আমি সামনে সাপ্লাই স্নান করি, এই টাইমে এই জানলাম
আমরা মালিক ফোন করে হেরে কইছে। যেহেতু একটা মানে আত্মহত্যার ঘটনা ঘটছে, মানে এই জায়গার মধ্যে তো স্বামী অন্য মানে বিষয়টা জানানোর কথা। আমি হেরে পরে চার্জ করছি, যখন রিটার্ন কিছুক্ষণ পরে আবার আইছে, হয়তো কেমনে আইছে কি আসে জানি না, বাচ্চাটার এখন তুই আইস অন্য মানে, তখন আমি চার্জ করছি তুমি বাড়ির মানুষ কারোর কইলা না, এত বড় একটা ঘটনা হয়েছে, তুমি বাচ্চাটা লইয়া গেলা এত হ্যাঁ কইতেছে যে না আমি ডরে কারোরে কইছি না। এর লিগে তুমি ঘরের কেউ জানাইছে না, বাড়ির তোমার মালিকটা জানাইছো নি? মালিকরা তো জানাইছে না। হ্যাঁ সোজা গেছে, এতটি মানুষ আছে বাড়ির ভিতরে, কেউ উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বৃহত্তর এলাকা জুড়ে রয়েছে বোল্ডার ভাঙ্গার ক্রেসার মেশিন। বর্তমানে প্রায় ৪৪টি ক্রেশার মেশিন চালু অবস্থায় রয়েছে, আর তাতে অনেক বেকার যুবক ও শ্রমিক কাজ করে তাদের সংসার প্রতিপালন করছে। কিন্তু কিছুদিন যাবৎ বহিরাজ্য থেকে পাথর আনতে সমস্যা সহ ক্রেশারের বিভিন্ন কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেশার মালিকেরা। তাই তাদের ক্রেশার মেশিন চালু রাখার জন্য সকল ক্রেশার মেশিন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ ও বিজেপি উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাসের সাথে সাক্ষাৎ করেন। সে পরিপ্রেক্ষিতে সোমবার সকালে 11টায় বিধায়ক যাদবলাল নাথ ও জেলা সভাপতি কাজল দাস সকল ক্রেশার মালিকদের নিয়ে বাগবাসা এলাকায় ক্রেশার মালিক মিলন চক্র দেবনাথের বাড়িতে এক বৈঠকে মিলিত হন। এদিনের বৈঠকে ক্রেশার মালিকগণ তাদের 3টি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলি হলো সকল ক্রেশারকে একত্রিত করে দেওয়া, সকল ক্রেশারকে পলিউশন সার্টিফিকেট প্রদান করা, বর্তমানে বোল্ডার বহিরাজ্যে বন্ধ থাকায় পুনরায় চালু করা ও প্রতিটি গাড়ির বডি পর্যন্ত বোল্ডার বহন করার দাবি ইত্যাদি। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের বাগবাসা এলাকার সমস্ত জনগণকে আমি অভিনন্দন জানাই। কিছুদিন যাবৎ ধরুন আমি এখানে বিধায়ক হয়েছে পরেই এই এলাকার জনগণের থেকে একটা আওয়াজ উঠছিল যে ক্র্যাশার মেশিনগুলো যেভাবে তারা পরিচালনা করছে, এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এই ডিমান্ডটা পাবলিকের দিক থেকে ছিল। আবার এখানে ক্র্যাশার মালিকরাও চাইছে যে তারা যেন সুষ্ঠুভাবে এখানে ব্যবসাটা করতে পারে, তার জন্য প্রশাসনিক তরফ থেকে কিছু হেল্প তাদের দরকার। এই সবাই আমি জনগণের সাথেও বসছি এখানে আজকে এখানকার আমার বিধানসভা এলাকার যারা ক্রেশার মালিকরা আছে তারা আমাকে ডেকেছে যে তারা আমার সঙ্গে একটু কথা বলতে চান। তো আমরা তাদের অভাব অভিযোগের কথা শুনলাম, আগামী দিনে ব্যবসা করতে গেলে কীরকম করতে পারবে তারা এটা হলো। আর গ্রীষ্মের দাবদাহের জন্য উদয়পুর শহরের বিভিন্ন স্থানে মাটির কলসের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করল 31 রাধাকিশোরপুর মণ্ডল। সোমবার উদয়পুর রমেশ চৌমুহনীতে পানীয় জলের 2টি মাটির কলস বসিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন মণ্ডল সভাপতি। পরবর্তী সময় উদয়পুর শহরের বিভিন্ন ব্যস্ততম জায়গা যেমন রাজারবাগ স্ট্যান্ড, সিএনজি স্টেশন, থানা কর্নার, পুরান মোটর স্ট্যান্ড, জামতলা, ব্রিজ কর্নার সহ বিভিন্ন স্থানে বসানো হবে এই মাটির কলস, যাতে পথ চলতি মানুষেরা সকল জনগণ তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় জল পান করতে পারেন। আপনি নিজে অনুভব করতে পারতেছেন যে সারা দেশের সাথে আমাদের ত্রিপুরায় যে তাপদাহ চলছে একটা, তো সারা রাজ্যের মানুষের একটা এই প্রচণ্ড গরমের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ চলছে। সেই জায়গাটাতে পথ চলতে মানুষ থেকে শুরু করে প্রত্যেকে একটু ঠান্ডা পানীয় জলের জন্য সবাই একটা চাহিদা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগেও যে বিভিন্ন রাস্তার ধারে স্ট্যান্ডে আমাদের রমেশ চৌমুহনীতে দাঁড়িয়েও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আইটি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে বা আমাদের মন্ডল কমিটির পক্ষ থেকেও জলের ব্যবস্থা করা, তারপরে তরমুজের ব্যবস্থা করেছিলাম। এতে একটা উদ্যোগ নিয়েছিলাম যাতে আমাদের দেখা দেখি যে সাধারণ মানুষে এগিয়ে আসে এই পানীয় জল বা এই সাধারণ কিছু ফলমূলের যে ঠান্ডা জাতীয় ফলের ব্যবস্থা করা। তো সেই ক্ষেত্রেও আমরা দেখলাম ভালো একটা সাড়া পেয়েছিলাম আমরা সারা রাজ্যব্যাপী। তো এবারও তার থেকেও মানে বিচিত্র অন্য কিছুই না, কারণ কি আমরা দেখছি বিগত কিছুদিন যাবেও তো একটা প্রচণ্ড একটা তাপদাহ চলছে, মানুষ খুব গরমে একটা হাসপাস একটা অবস্থান। তো সেই থেকে মুক্তি করার জন্য আমরা এই মণ্ডলের পক্ষ থেকে সারা উদয়পুর ব্যাপী এমন মাটির পূজা। ত্রিপুরা রাজ্যের এইডস রোগী নিরাময় করার লক্ষ্যে খোয়াইয়ের এক বেসরকারি হোটেলে আয়োজিত হয় আলোচনা সভা। সোমবার সকালে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে হয় এই আলোচনা সভা। প্রদীপ প্রজ্বলন করে এর সূচনা করেন খোয়াই জেলা শাসকের কার্যালয়ের ডিসিএম রাজীব পাল। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর
সমর্পিতা দত্ত ও অমিত দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের সচেতনতামূলক আলোচনা সভায় খোয়াই জেলার বিভিন্ন দপ্তরের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে আমাদের HIV সংক্রমণ খুবই এরকমভাবে বাড়ছে। তো এই কারণে আমরা সব ডিস্ট্রিক্টকেই আমরা সেন্সিটাইজ করছি এবং এইটার সাথে ওরা কীভাবে লড়াই করবে বা আমাদের স্টাফরা বা আমাদের হেলথের কর্মীরা কীভাবে কাজ করবে এইটার সম্পর্কে অবগত করার জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। আর এটা যেটা আমরা জানি, HIV শুধুমাত্র হেলথের স্টাফরাই কন্ট্রোল করতে পারবে না। এর মধ্যে আমাদের বিভিন্ন বিভাগের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের সাহায্য লাগবে, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার, এডুকেশন ডিপার্টমেন্ট। তো এই কারণে আমরা সবাইকে সব স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে এবং আবার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের লোকদেরকে নিয়েও আমরা আজকের এই প্রোগ্রামটা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।